আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। উৎসবমুখর পরিবেশে সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। জাতীয় ঈদগাহে প্রধান জামাতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বিশ্ব মুসলিমের শান্তি কামনা। আল্লাহ আমাদের দেশকে রহম করুক। আল্লাহর কাছে চাই যে আমাদের দেশে যেন শান্তি আসে, দেশের যেন কল্যাণ হয়। বিশ্বের যত যুদ্ধ আছে যুদ্ধগুলো যেন আল্লাহ তাআলা বন্ধ করে দেয়। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পাড়া মহল্লায় পশু কোরবানি। দ্রুততার সাথে চলছে বর্জ্য অপসারণ। নির্ধারিত দামে কাঁচা চামড়া বিক্রি করতে না পেরে হতাশা। 400-300 টাকা, 2-2.5 লাখ টাকা দামের গরুর চামড়ায় কষ্ট করতেছি, তার আমরা যদি 2 টাকা না করতে পারি তাহলে এই চামড়া ব্যবসা করে কি লাভ? যাবতীয় লজিস্টিক অসুবিধা সত্ত্বেও আমরা বেশিরভাগ চামড়াই সংরক্ষণ করতে পারবো। সপরিবারে বাবা মা ও স্বজনদের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিহত বিডিআর জওয়ানদের জন্য দোয়া। সেনা সদস্যদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ত্যাগের মহিমায় সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নামাজ আর পশু কোরবানির মধ্যে দিয়ে মুসলিম সম্প্রদায় উদযাপন করছে ধর্মীয় এই উৎসব। জাতীয় ঈদগাহে প্রধান জামাত শেষে মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। অর্থনৈতিক সংকট, মধ্যপ্রাচ্যের যুদ্ধ, হামের প্রকোপ থেকে শিশুদের রক্ষায় দোয়া করা হয়। আলমগীর স্বপনের রিপোর্ট। ঈদের সকালে ঝলমলে রোদ, বৃষ্টি ও বৈরী আবহাওয়ার শঙ্কা উড়িয়ে শুভ্র নীল আকাশ। খুশি মনে মুসল্লিরা সাত সকালেই জাতীয় ঈদগার পথে। একসাথে নামাজ আদায়ে নারী, পুরুষ, শিশু, যুবা, বয়স্কদের মিছিল হাজির হতে থাকে প্রধান জামাতে। 35,000 মুসল্লি নামাজ আদায়ের ব্যবস্থা ছিল জাতীয় ঈদগায়। ছিল না নিরাপত্তার কোনো ঘাটতি। নিরাপত্তা দেওয়াই আমাদের কাজ। দায়িত্ব পালন করে মানুষদেরকে নিরাপত্তা দিতে পারতেছি। এটা হচ্ছে আমাদের দায়িত্ব, দেশের প্রতি ভালোবাসা। নিরাপত্তার কয়েকটি স্তর পেরিয়ে জামাতে শামিল হন কয়েক হাজার মুসল্লি। এজন্য কিছুটা জট লেগে যায় প্রবেশ পথে। নারীদের জন্য ছিল আলাদা ব্যবস্থা। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব আল্লামা মুফতি মাওলানা মোহাম্মদ আব্দুল মালেক সকাল 7:30টায় শুরু করেন নামাজ। সকল ভেদাভেদ ভুলে নবীন প্রবীণ ধনী গরিব সব একাকার হয়ে যায় ঈদের প্রধান জামাতে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রিপরিষদের সদস্য, রাজনীতিবিদ, পেশাজীবী সহ সকল শ্রেণী পেশার মানুষ নামাজে অংশ নেন। ত্যাগ ও আনুগত্যের আদর্শে অনুপ্রাণিত হয়ে মুসল্লিরা প্রার্থনা করেন আল্লাহর কাছে। বাবা মা নেই, বাবা মায়ের জান্নাতের জন্য দোয়া চেয়েছি। আল্লাহ সবাইকে সুখে শান্তিতে রাখে, সেই সাথে আমার পরিবারকেও সুখে এবং শান্তিতে রাখে। আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি, আল্লাহ যেন আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করেন। বাংলাদেশের জন্য দোয়া করছি, মুসলিম উম্মাহর জন্য দোয়া করছি। হাম, দ্রব্যমূল্য, অর্থনৈতিক সংকট থেকে মুক্তির পাশাপাশি মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধের আকুতি ছিল তাদের প্রার্থনায়। কামনা করা হয় দেশের শান্তি, সমৃদ্ধি। হামের কারণে অনেক বাচ্চারা মারা যাচ্ছে, অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমি চাই যে আমাদের দেশকে আল্লাহ আমাদের দেশকে রহম করুক। আল্লাহর কাছে চাই যে আমাদের দেশের যেন শান্তি আসে, দেশের যেন কল্যাণ হয়। বিশ্বের যত যুদ্ধ আছে যুদ্ধগুলো যেন আল্লাহ তাআলা বন্ধ করে দেয়। সকল অন্যায় ব্যবচার সবকিছু দূর হয়ে যাক এবং দেশটা খুব সুন্দর সুশৃঙ্খলভাবে গড়ে উঠুক। জাতীয় ঈদগায় বাবা মার সাথে নামাজ পড়তে পেরে খুশি শিশুরা। আনন্দ ভাগাভাগিতে যেন তারাই এগিয়ে ছিল। খেলাধুলা করব, গরু জবাই দেখব। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, সবাই মিলে একসাথে ঘোরাফেরা। অনেক ঘোরাঘুরি করব, খাবার দাবার খাবো। অনেক ভালো লাগলো এখানে নামাজ পড়ে, আমরা অনেক শান্তি থেকে নামাজ পড়তে পারলাম। ঈদের জামাত শেষে মহান আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভে কোরবানির উদ্দেশ্যে ঘরে ফেরেন মুসল্লিরা। ত্যাগের মহিমায় কোরবানির সাম্য ও মানবিকতার বার্তা ছড়িয়ে যাক সবার মাঝে। দূর হোক সব সংকট, বিভেদ ভুলে এগিয়ে যাক ঐক্যবদ্ধ বাংলাদেশ। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।
ত্যাগের দীক্ষায় ঈদের প্রথম দিনে পশু কোরবানি দিয়েছেন ধর্মপ্রাণ মুসলমানরা। রাজধানীর বিভিন্ন সড়ক আর অলি গলিতে সামর্থ্যবানরা কোরবানি দেন। জানান আল্লাহর সন্তুষ্টি অর্জনই প্রধান লক্ষ্য। ঈদ আনন্দ ভাগ করে নিতে চান গরিব দুঃখীদের সাথে। অনেকেই কোরবানির পর নিজ উদ্যোগে বর্জ্য অপসারণ করেছেন। পবিত্র ঈদুল আজহা। ঈদের নামাজ শেষে প্রথম কাজ দ্রুত পশু কোরবানি করা। একটু তেজি পশু হলে তো কথাই নেই, তাকে কোরবানির জন্য প্রস্তুত করতে বেগ পোহাতে হয় বেশ খানিকটা। সিটি কর্পোরেশনের নির্ধারিত জায়গার পাশাপাশি রাজধানীর অলি গলি, রাজপথ, বাড়ির গ্যারেজ কিংবা ফুটপাতেও হয়েছে পশু কোরবানি। কোরবানি দেখতে ভিড় করে বাড়ির সবাই। ছোটদের উচ্ছ্বাস যেন কিছুটা বেশি। কোরবানি করছেন এমন মুসল্লিরা জানান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি করছেন তারা। এই আনন্দ ভাগ করে নিতে চান সমাজের সর্বস্তরের মানুষের সাথে। আমরা বিশ্বাস করি যে এই কোরবানিটা আমাদের মুক্তির পথ পাবে আখিরাতি। আমরা যারা মালিক তারা এক ভাগ রাখবো, আত্মীয় স্বজনকে দেবো এক ভাগ, আর এক ভাগ দেবো গরিব মিসকিনকে দেবো। আশা করব সারাটা বছর যেন সমস্ত মানুষ গরিবদের পাশে থাকে এবং মিলেমিশে যেন সবাই থাকার তৌফিক দান করেন। তো আমরা জাতি কষাইতো না, এই কোরবানি আসলে বাদে ওই সময় আর কি এই আনন্দ ফুর্তিতে কাটি। আল্লাহর নামে কোরবানি দেই, আর এটা হক তো হচ্ছে গরিবের হক। আলহামদুলিল্লাহ ভালো কোরবানি দিতেছি, আমাদের কাছে ভালো লাগতেছে, গরু জবাই দিতেছি। পশু কোরবানি শেষে সিটি কর্পোরেশনের জন্য অপেক্ষা না করে ব্যক্তি উদ্যোগে কোরবানির স্থান পরিষ্কার করেছেন অনেকে। আমরা নিজেরাই আমাদের জন্য পর্যাপ্ত পরিমাণ পানির ব্যবস্থা রাখছি, ময়লা ফালানোর জন্য বর্জ্য করার জন্য ব্যাগের ব্যবস্থা রাখছি। এবং মালিক ফেলার দিক বলা হয়েছে যার যার বজ্র, যার যার পলিথিন আছে, কোম্পানি পলিথিন দিছে, যার যার পলিথিন রাখতে, আমরা যার যার পলিথিন রাখছি। বছর ঘুরে ত্যাগের বার্তা নিয়ে মুসলিম উম্মার দাঁড়ে দাঁড়ে এসেছে পবিত্র ঈদুল আজহা। ধনী গরিবের বিভেদ ভুলে প্রত্যেকে হবে পরের তরে, প্রতিটি দিন হবে ঈদের দিনের মতো আনন্দময়, এমনটাই প্রত্যাশা সবার। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। ঢাকার 2 সিটি কর্পোরেশনের অধিকাংশ এলাকার বর্জ্যই অপসারণ হয়ে গেছে এমন দাবি করেছেন 2 প্রশাসক। 12 ঘন্টার মধ্যে নগরীকে কোরবানির বর্জ্যমুক্ত করতে দুপুর থেকেই 2 কর্পোরেশনের প্রায় 29,000 কর্মী কাজ করছেন। রাতে এক ব্রিফিংয়ে জানানো হয় পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে শনিবার পর্যন্ত। ঈদের দিন 12 ঘন্টার মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দুপুর 2টা থেকে কাজ শুরু করেন ঢাকার 2 সিটি কর্পোরেশনের প্রায় 29,000 পরিচ্ছন্নতা কর্মী। এখান থেকে আমাদের ডামট্রাকে করে আমিনবাজার ল্যান্ডফিল্ডে স্থানান্তর করতেছি আমরা। ব্লিচিং পাউডার, ফিনাল, তারপর স্যাভলন পর্যাপ্ত পরিমাণ আছে, এগুলো আমরা আবার এগুলো বর্জ্য ক্লিয়ার করার পরে আমরা এগুলো আবার ছিটিয়ে দিব। তাই নির্ধারিত সময়ের আগেই অনেক এলাকা পরিষ্কার হয়ে যায়। এতে সন্তোষ প্রকাশ করেন নগরীর বাসিন্দারা। সিটি কর্পোরেশনের কাজের অগ্রগতি জানাতে রাতে ব্রিফ করেন 2 প্রশাসক। জানান পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে টানা 3 দিন। সরকার ঘোষিত 12 ঘন্টার আগে যেই টার্গেট দেওয়া হয়েছে, আমরা আশা করছি সেই টার্গেট অলরেডি আমাদের কাছে ফুলফিল হয়ে গেছে। এই সময়ের মধ্যে আমরা সেটা কভার করতে পারবো। আর তারপরেও এটা তো আমরা বলেছিলাম যে এরপরেও যদি বাকি থাকে সেগুলো আমরা সংগ্রহ করব। তবে বিকেলের দিকে বাড়ি থানার একটি জায়গায় কিছু বর্জ্য পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা অভিযোগ তোলেন পরিচ্ছন্নতা কর্মীদের বিরুদ্ধে। অর্ধেক নিচে অর্ধেক তুলে না, পরে আমি কইলাম যে তাইলে ওইগুলো পরিষ্কার করে নিয়ে যাও। কয় আমরা কষ্ট করে নিয়ে যেতেছি, আমাদের কোনো বেনিফিট নাই, মাংস দেন না। আমি বলছিলাম, বলে যে মাংস দেন নাই, আমাদের ময়লা নেওয়া যাবে না। বিষয়টি প্রশাসকের নজরে আনা হলে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি। তবে তার আসার খবরে তড়িঘড়ি করে পুরো এলাকার আবর্জনা সরিয়ে নেয় পরিচ্ছন্নতা কর্মীরা। এখন যদি এরকম কোনো কিছু থাকে আমরা এই বিষয়টাকে খতিয়ে দেখব। আপনি জানার অভিযোগ করার সাথে সাথে কিন্তু আমি এবং আমার অফিসাররা আমরা ছুটে চলে আসছি। ঈদের দিন থেকে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে শনিবার পর্যন্ত, জানিয়েছে 2 সিটি কর্পোরেশন। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। রাজধানী জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সাথে ছিলেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান সহ পরিবারের সদস্যরা। সকালে ঈদের নামাজ শেষেই প্রধানমন্ত্রী যান শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে, যেখানে শাহিদ তারেক রহমানের প্রয়াত পিতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
স্ত্রী ডক্টর জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রদ্ধা জানান প্রয়াত পিতামাতার সমাধিতে, মোনাজাতে তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। পরে সীমিত পরিসরে দলীয় নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান তিনি। সমাধি প্রাঙ্গণ থেকে বেরিয়ে জিয়া উদ্যানের একপাশে অপেক্ষমান সাধারণ মানুষ ও শিশুদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। অত্যন্ত আন্তরিকতার সাথে স্বতঃস্ফূর্তভাবে এবং এতদিন যে একটা রুদ্ধ গুমোট শ্বাসরুদ্ধকর পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতির বাইরে মানুষ নির্ভয়ে ঈদ পালন করতে পারছে। রাজনৈতিক মতপার্থক্যের কারণে কেউ রাষ্ট্রীয় কোনো নিপীড়নের শিকার হবে সেই পরিস্থিতি নেই। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান যান বনানী কবরস্থানে, প্রিয় ছোট ভাই আরাফাত রহমান কোকর কবর জিয়ারত করেন। এরপর বনানী সামরিক কবরস্থানে স্ত্রী ডক্টর জুবাইদা রহমানের বাবা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন তারেক রহমান। সামরিক কবরস্থানে শায়িত বিডিআর হত্যাকাণ্ডে নিহত সামরিক কর্মকর্তাদের কবরও জিয়ারত করেন সরকার প্রধান। পরে গুলশানে প্রধানমন্ত্রী বাসভবনের সামনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ দেশবাসীকে তারেক রহমানের পক্ষে ঈদ শুভেচ্ছা জানান। বলেন, জাতীয় ঐক্য ও সমৃদ্ধির মাধ্যমে দেশকে এগিয়ে নিতে চায় সরকার। এই জাতীয় ঐক্যের জন্য, সমৃদ্ধির জন্য এবং আমরা সবাই যাতে ঐক্যবদ্ধভাবে এই জাতির কল্যাণে সবাইকে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। কারণ আমাদের স্লোগান একটা, সবার আগে বাংলাদেশ। আমরা করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। এই নীতিতে বিশ্বাস করে আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাই। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এবার স্বাধীনভাবে মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করছে সাধারণ মানুষ। মুক্ত স্বাধীন পরিবেশের মধ্যে যে ঈদ উদযাপন করা, সেই পরিবেশটা এই কয়েকবার আমরা উপভোগ করলাম। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। ঈদের প্রথম দিন নির্ধারিত দামে বিক্রি হয়নি গরুর চামড়া। 2 থেকে 2.5 লাখ টাকা দামের গরুর চামড়ার দাম বলা হয় 500 থেকে 600 টাকা। এতে হতাশা প্রকাশ করেন মৌসুমি ব্যবসায়ীরা। অভিযোগ উঠেছে সিন্ডিকেটের নিয়ন্ত্রণে চলে গেছে ব্যবসা। সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা চামড়া নিয়ে যান মৌসুমি ব্যবসায়ীরা। রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় চামড়া বিক্রির অস্থায়ী কেন্দ্র, সেখানে ন্যায্য দাম নিশ্চিত হচ্ছে না। সাধারণত মাঝারি আকারের গরুর চামড়া 15 থেকে 22 বর্গফুট হয়ে থাকে। সেই হিসেবে ঢাকার ভেতরের দাম দাঁড়ায় 900 থেকে 1500 টাকা, ঢাকার বাইরে 800 থেকে 1300 টাকা। সরকার লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে। আড়তদারদের প্রতিনিধিরা বলছেন, নির্ধারিত দামে চামড়া কেনা সম্ভব নয়, কারণ লবণ এবং রাসায়নিকের দাম ঊর্ধ্বমুখী। বেশি দামে চামড়া কিনলে লোকসানের মুখে পড়তে হবে। এদিকে দাম নির্ধারণ করা হলেও তদারকি করছে না কোনো প্রতিষ্ঠান। চামড়া কোনো দামই বলে না। এই যে 500 টাকা কয়, 400 টাকা, আবার হিসারা মারে। একজন 800 টাকা আবার ইশারা দেয়। 400-300 টাকা, 2-2.5 লাখ টাকা দামের গরুর চামড়া। এই দেশে সিন্ডিকেটে ভরা। 2 লাখ টাকা গরু এখানে বলে 400 টাকা, 500 টাকা, 350 টাকা এইভাবে বলে। নাহলে এখানে এইভাবে দাম হইলে কিভাবে চলবো? যেসব জায়গায় চামড়া জড়ো হয় তার প্রতিটি কেন্দ্রের সাথে মন্ত্রণালয় যোগাযোগ রাখছে। তদারকির জন্য বাণিজ্য মন্ত্রণালয় থেকে মনিটরিং সেলও গঠন করা হয়েছে। তাই এবার কোরবানির পশুর চামড়া পাচার হওয়ার সম্ভাবনা নেই বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বিকেলে সাভারের আমিন বাজার এলাকায় কাঁচা চামড়া ক্রয় ও বিক্রয় কার্যক্রম পরিদর্শন করেন তিনি। বলেন, অন্য যে কোনো বছরের তুলনায় বেশি সংখ্যক চামড়া সংরক্ষণ করা যাবে। যাবতীয় লজিস্টিক অসুবিধা সত্ত্বেও সারা দেশে সংগ্রহ হচ্ছে আলহামদুলিল্লাহ, এবং আমাদের বিশ্বাস আমরা বেশিরভাগ চামড়াই সংরক্ষণ করতে পারবো এবং এটি ট্যানারি পর্যন্ত পৌঁছাবে। এদিকে ঢাকার বাইরেও সরকার নির্ধারিত দামে বিক্রি হয়নি গরুর চামড়া। এতে হতাশা জানিয়েছেন মৌসুমি বিক্রেতারা। ঈদের দিন দুপুরের পর থেকেই খুলনা নগরীর পাওয়ার হাউস মোড় ও সংলগ্ন এলাকায় কোরবানির পশুর চামড়া নিয়ে জড়ো হন সংগ্রহকারীরা। জানান, বড় গরুর ভালো মানের চামড়া বিক্রি হয় 200 টাকা পর্যন্ত, আর মাঝারি ও ছোট আকারের গরুর চামড়া বিক্রি হয় 50 থেকে 100 টাকায়। ছাগল ও ভেড়ার চামড়া মূল্য ছাড়াই সংগ্রহ করেন ব্যাপারীরা। নওগাঁর প্রান্তিক চামড়া সংগ্রহকারীদের দাবি, নির্ধারিত দামের অর্ধেকেও মেলেনি চামড়া বিক্রি করে। একই চিত্র চট্টগ্রাম, রাজশাহী, সিলেট সহ বিভিন্ন জেলায়। তবে ব্যবসায়ীদের দাবি, ট্যানারি মালিকরা বকেয়া পরিশোধ না করা, লবণের দাম সহ নানা কারণে নির্ধারিত দামে চামড়া কিনতে পারেননি তারা।
ঈদের দিন 8 জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 20 জনের। এর মধ্যে গোপালগঞ্জে মারা গেছেন একই পরিবারের 3 জন সহ 6 জন, আহত অন্তত 25 জন। পুলিশ জানায় দোলা পরিবহনের একটি বাস ঢাকা থেকে পিরোজপুর যাচ্ছিল। গোপালগঞ্জ সদরের বেদগ্রাম এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে উল্টে যায় বাসটি। ঘটনাস্থলে মারা যান বাসের 2 যাত্রী ও মোটরসাইকেলের 2 আরোহী। আহত হন অন্তত 25 জন। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে এক শিশুকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরও একজনের। এদিকে চট্টগ্রামে 3 জন, নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় 3 জন, পটুয়াখালী, টাঙ্গাইল এবং দিনাজপুরে 2 করে 6 জন নিহত হয়েছেন। এছাড়া রংপুর ও নড়াইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে আরও 2 জনের। খুলনার পাইকগাছায় 2,500-এর বেশি অসহায় পরিবারের মাঝে কোরবানির গরুর মাংস বিতরণ করেছেন বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান আনোয়ার আল দিন। বিকেলে উপজেলার শ্রীরামপুর গ্রামে বায়তুল মামুর জামে মসজিদ প্রাঙ্গণে এই কার্যক্রমের আয়োজন করা হয়। কোরবানির মাংস পেয়ে কৃতজ্ঞতা জানান হতদরিদ্র এসব মানুষ। জানান এই অঞ্চলের কর্মহীন হয়ে পড়া হতদরিদ্রদের অনেকের পাশেই দাঁড়ান আনোয়ার আল দিন। বছর জুড়ে বিভিন্ন উৎসবে উপহার বিতরণের পাশাপাশি আর্থিক সহায়তাও করেন অসহায়দের। এই এলাকায় যারা আছেন, যারা অতি অসহায় দুস্থ, যারা হয়তো দেখা যায় যে এক বছরেও হয়তো একবার গরুর মাংস খেতে পারে না, তাদের জন্য আমরা এখানে বিশেষ ব্যবস্থায় গরুর মাংস বিতরণ করি। বিতর্কিত ব্যবসায়ী এসালাম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম ও তার স্ত্রীর মালিকানাধীন সম্পত্তি জব্দ করেছে ইউরোপের দেশ সাইপ্রাসের আদালত। দেশটির স্থানীয় গণমাধ্যম সাইপ্রাস মেইলের প্রতিবেদনে বলা হয়, ব্যাংক জালিয়াতি ও অর্থ পাচারের অভিযোগে চলমান তদন্তের অংশ হিসেবে এই আদেশ দেয়া হয়। 2009 থেকে 2024 সালের মধ্যে গড়ে তোলা জটিল কোম্পানি নেটওয়ার্কের মাধ্যমে অন্তত 800 কোটি ইউরো বিদেশে সরিয়েছেন সাইফুল আলম। বাংলাদেশি তদন্তকারীদের এমন অভিযোগের ভিত্তিতে গেল 19 মে সম্পদ জব্দের সিদ্ধান্ত জানান সাইপ্রাসের একটি জেলা আদালত। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সাইফুল আলম। তার আইনজীবীদের দাবি, আন্তর্জাতিক বিনিয়োগগুলো বৈধ উৎসের অর্থে করা হয়েছে। সম্পত্তি জব্দের সিদ্ধান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে আইনি লড়াইও শুরু করেছেন সাইফুল আলম। লেবাননে ইসরায়েলের ড্রোন হামলায় 2 শিশুসহ একই পরিবারের মোট 4 জন বাংলাদেশি আহত হয়েছেন। দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস নিশ্চিত করেছে এই তথ্য। জানানো হয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে লেবাননের নাবাতিয়া এলাকায় ড্রোন হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে মোহাম্মদ মুমিন, তার স্ত্রী জয়িনা আক্তার ও তাদের 2 সন্তান আহত হন। আহত অবস্থায় তাদের নাবাতিয়ার রাগেব হার্ব হাসপাতালে ভর্তি করানো হয়। শুক্রবার তাদের সাইদাতে স্থানান্তর করা হবে বলেও জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। ইরানের সাথে যুদ্ধ শুরুর পর থেকেই লেবাননের বিভিন্ন স্থানে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। সম্প্রতি দেশটির সম্পূর্ণ দক্ষিণাঞ্চল থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে আইডিএফ। নারী সাব চ্যাম্পিয়নশিপের খবর। মালদ্বীপকে 4-2 গোলে হারিয়ে আসরের সেমিফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ। বিপরীতে টানা 2 পরাজয়ে আসর থেকে বিদায় নিশ্চিত হলো মালদ্বীপ নারী দলের। আসরের প্রথম ম্যাচে স্বাগতিক ভারতের কাছে 11-0 গোলে পরাজিত হওয়া মালদ্বীপের বিপক্ষে প্রত্যাশিত শুরু পায় বাংলাদেশ। ম্যাচের মাত্র 11 সেকেন্ডেই প্রথম আক্রমণেই আসে গোল। লাল সবুজ জার্সিতে নিজেদের চতুর্থ ম্যাচে এসে স্কোরশিটে নাম তোলেন আনিকা সিদ্দিকি। 34 মিনিটের ব্যবধানে দ্বিগুণ করেন উমহেলা মার্মা, কিন্তু বিরতিতে যাওয়ার আগে একটি গোল শোধ দেয় মালদ্বীপ। দ্বিতীয়ার্ধে স্রোতের বিপরীতে আরও 1 গোল দিয়ে সমতায় ফেরে দ্বীপ দেশটি। এরপর যখন পয়েন্ট হারানোর শঙ্কা লাল সবুজ শিবিরে, তখন ত্রাতা হয়ে আসেন বদলি ফরোয়ার্ড সুরভি প্রীতি। আর ম্যাচের শেষ বাঁশির আগে 4-2 গোলের স্বস্তির জয় নিশ্চিত করেন কোহাতি কিস্কু। রোববার গ্রুপের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। এই ছিল যমুনা নিউজে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।